প্রায় ৩ মাস প্ল্যান করার পর অবশেষে ফেব্রুয়ারিতে সুযোগ মিলল আমাদের যশোর ভ্রমণের। আমরা বলতে আমি, আমার ভাই জয় আর মামা। তল্পা গুটিয়ে ফেব্রুয়ারির সুন্দর এক বিকেলে আমরা রওনা হয়ে গেলাম যশোরের উদ্দেশ্যে। এখন সময় বাঁচতে হচ্ছে ৩টা। আমরা অপেক্ষা করছি জয়ন্তিকা এক্সপ্রেসের। আজকে আমার যশোরে আমার সহযাত্রী হিসেবে আছে আমার ভাই জয় এবং আমার মামা। তো আমরা ৩জন মিলে যশোর যাব। প্রথমে আমরা ঢাকা পৌঁছবো, তারপর আমরা ঢাকা থেকে যশোরের ট্রেনে উঠবো। আমাদের যাত্রা শুরু হয় শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে। স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ট্রেনের। ট্রেন আসলো প্রায় ২০ মিনিট লেটে। থামতেই ট্রেনে উঠে চড়ে বসলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের নামকরা এই জেলাটির উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। ট্রেনে চড়লে বাংলাদেশের একদম রুরাল বিউটিটা দেখা যায়। খোলা জানালার হাওয়া গায়ে লাগিয়ে আর অপরূপ বাংলাদেশ দেখতে দেখতে যেতে লাগলাম আমরা। নরসিংদী পৌঁছাতেই হুড়মুড় করে ট্রেনের যাত্রী উঠতে লাগলো। বগি হয়ে গেল কানায় কানায় পূর্ণ। শুরুতে ট্রেন জার্নিটা যতটা না এনজয় করছিলাম, ঢাকা পৌঁছাতেই সেটাই হয়ে গেল বিরক্তির কারণ। প্রায় ৫.৫ ঘন্টা পর পৌঁছালাম কমলাপুরের ১ নম্বর প্ল্যাটফর্মে। সময় তখন রাত ৮টা। আমরা এখন চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সর্বমোট ৫.৫ ঘন্টার মতো সময় লেগেছে এবং জার্নিটা খুবই হেক্টিক ছিল, কারণ প্রচুর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ছিল জার্নিতে। তো খুবই হেক্টিক জার্নি। আমাদের এখন আরেকটি জার্নি আছে, সেটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একদম বেনাপোল পর্যন্ত। তো তার আগে আমরা এখন ডিনার করে নিব। পরবর্তী লম্বা জার্নির প্রস্তুতি হিসেবে ফকিরাপুলের এক রেস্তোরাঁয় বসে সেরে নিলাম আমাদের ডিনার। মামা এই কিশোরটা দেখি। রেল স্টেশনের ফুটপাত থেকে কিনে নিলাম একটা ম্যাগাজিনও। বাস, এবার ট্রেন আসার অপেক্ষা। শহরতলি প্ল্যাটফর্মে ট্রেন আসলো একদম ঠিক সময়েই। বগি খুঁজে উঠে পড়লাম। আগে কখনো ব্রডগেজ রেলে উঠিনি। বগিতে উঠেই মন ভালো হয়ে গেল। চমৎকার সিট আর লেগ স্পেস। আরাম করেই যশোর যাওয়া যাবে ভেবে খুশি হলাম। ঘড়ির কাঁটায় যখন ঠিক ১১:৩০ লম্বা হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। ব্রডগেজ রেলে বাইরেও শব্দ তুলনামূলক কম হয়। তাছাড়া রেলের মৃদুমন্দ ঝাঁকুনিতে চোখ লেগে আসছিল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। উঠে দেখি ট্রেন চলে এসেছে রাজবাড়ী স্টেশনে। আরেক দফা ঘুমিয়ে নেওয়া যাক। আরও ঘন্টাখানেক পর যখন ঘুম ভাঙল, ভুতুরে একটা ব্যাপার ঘটে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ট্রেন রাজবাড়ী স্টেশনেই দাঁড়িয়ে আছে। মানে ১ ঘন্টা আগেই না রাজবাড়িতে ছিল? ঘটনার ব্যাখ্যা দিলেন মামা। ট্রেনের সামনের দিকের এক বগিতে কি যেন একটা যান্ত্রিক সমস্যার কারণে ১ ঘন্টা ধরে ট্রেন রাজবাড়িতেই আটকে আছে। এখন বাজতে যাচ্ছে ভোর ৪টা প্রায়। আর আমি বসে আছি রাজবাড়ী স্টেশনের একটা বেঞ্চের মধ্যে। তো আমাদের বেনাপোল এক্সপ্রেস গত ১ ঘন্টারও বেশি সময় ধরে এখানে আটকে আছে। সামনের ইঞ্জিনে না বগিতে জানি কি একটা প্রবলেম হয়েছে, তারা এখানে কাজ করতেছে। তো গত ১ ঘন্টা ধরে এখানে বসা, এখনো পর্যন্ত ১ ইঞ্চিও মুভ করতেছে না। এবং আমাদের পৌঁছানোর কথা হচ্ছে সকাল ৭টার সময় বেনাপোলে, বাট স্টিল ডোন্ট নো আমরা কখন পৌঁছাতে পারবো। ঘন্টা দুয়েক পর ট্রেন ঠিক হলে আমরা রওনা দিলাম যশোরের দিকে। গন্তব্য যশোরের বেনাপোল স্টেশন। অলমোস্ট ২ ঘন্টা পরে প্রায় ৫টা বাজতে চলেছে। আমরা আবারও বেনাপোলের উদ্দেশ্যে। ভোর ৫টায় যখন আধো ঘুম আধো জাগা অবস্থায় তখনই আলো ফুটল দিনের। যশোরে আমাদের প্রথম দিন। জানালা দিয়ে যা দেখতে পেলাম তাতে করে বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতি আর সন্দেহ রইল না আমাদের। কেটে গেল সব রাতের যাত্রার ক্লান্তি। কখনো জানালা দিয়ে, কখনো বাইরের দরজা দিয়ে দেখতে লাগলাম অপরূপ সব র বিউটি। দুই ঘন্টা আটকে থাকায় ৭-৮ ঘন্টার যাত্রা গড়ালো ১০ ঘন্টায়। ঘড়িতে তখন সকাল ৯টা।
তো প্রায় 10 ঘন্টা লম্বা একটা জার্নির পরে আমরা অবশেষে বেনাপোল বন্দরে এসে পৌঁছালাম, এবং আমাদের জন্য বেনাপোল বন্দরে অপেক্ষা করছেন রনি ভাই। আমরা এখনই রনি ভাইয়ের সাথে দেখা করবো। যশোরে আজকে আমাদের প্রথম দিন, তো আমরা রনি ভাইয়ের বাসায় যাওয়ার পর তারপর প্ল্যান করবো যে আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি। ও হ্যাঁ, রনি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। রনি ভাই আমার মায়ের দিককার আত্মীয়। আমরা মূলত ওনার বাসায় অতিথি হয়েই যাচ্ছি এবং আমাদেরকে উনিই পুরো যশোর ঘুরিয়ে দেখাবেন। রনি ভাইয়ের সাথে চললাম ওনার বাসায়। বাসায় পৌঁছে ফ্রেশ হতেই রনি ভাই খাবার পরিবেশন করলেন। প্রায় 15 ঘন্টার মতো জার্নি, রেস্ট তো করতেই হবে। বিছানায় যে যার মতো করে শুয়ে পড়লাম। দুপুরের দিকে ঘুম থেকে উঠে লাঞ্চ করে রনি ভাইয়ের বাইকে করে ওনার সাথে চললাম বেনাপোল ঘোরার জন্য। আমরা 3 জন, তবুও উনি 2টা বাইক ম্যানেজ করে ফেললেন। প্রথমেই আমাদেরকে নিয়ে গেলেন বেনাপোল স্থলবন্দর দেখাতে। আমি এখন আছি বেনাপোল বাজারে, অর্থাৎ বেনাপোল স্থলবন্দরের আগে যে বাজারটা, ওই বাজারটায়। এবং এই বাজারটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আমি এখানে দেখতে পেলাম যে এই বাজারটি আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাগুলো অনেক পরিষ্কার, এবং গাড়িও খুব একটা নেই। এবং রনি ভাই বললেন কি যে আজকে ছুটির দিনের জন্য গাড়ি নেই, যদি ছুটির দিন ছাড়া নর্মাল ডেজগুলো থাকতো তাহলে নাকি মানে গাড়ির জন্য আসলে বাইক চালানো যেত। তো আমরা বাইকে করে গিয়েছি, বাইকে করে আমরা ঘুরছি, এবং এখন আমরা যাব হচ্ছে বেনাপোল স্থলবন্দরে। ওইখানে আমাদের একজন পরিচিত ভাই আছেন যিনি আমাদেরকে বেনাপোল স্থলবন্দরটা ঘুরে দেখাবেন, তো ভিতরের দিকে নিয়ে যাবেন। তো আমি আসলে এক্সাইটেড, কারণ আমি আগে আসলে কখনো স্থলবন্দর দেখিনি। বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রধান স্থলবন্দর। যশোর জেলার শার্শা উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তে এর অবস্থান। এই বন্দরেই কার্গো ইয়ার্ডে কাজ করেন রনি ভাইয়ের আরেক পরিচিত ভাই। উনি সামহাও অনুমতি নিয়ে আমাদেরকে ঘুরিয়ে আনলেন সম্পূর্ণ কার্গো ইয়ার্ডটি। দেখা শেষ হলে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম বেনাপোল সিটি গেট দেখতে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম সিটি গেট এটি। এই স্থাপনাটি যেমন আকারে বিশাল, তেমনি দেখতে সুন্দর। সময় মিলে কিছু ছবি প্লাস কিছু ভিডিও তুলে ফেললাম গেটের সামনে দাঁড়িয়ে। এরপর রনি ভাই আমাদেরকে নিয়ে গেলেন বাহাদুরপুর ডিসি ইকো পার্কের নৌকা ভ্রমণে। তবে ওখানটায় যাওয়ার আগে রাস্তায় আমরা দেখা পেলাম দারুণ এক হিন্দু আশ্রমের। স্থাপনাটি সত্যিই ভীষণ চমৎকার ছিল। বাইকে করে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম বাহাদুরপুর ডিসি ইকো পার্কে। ঘন্টা প্রতি 100 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা প্যাডেল বোট, যেটাতে করে সূর্যাস্ত দেখার প্ল্যান আমাদের। এই বাওরের তীরে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে শেষ করলাম যশোরের প্রথম দিন। গুড মর্নিং। এটা তো ছেলে মনে হয় নাকি? ছেলে রনি ভাইয়ের অন্য কাজ থাকায় দ্বিতীয় দিনে উনি আমাদের সাথে থাকতে পারছেন না। তাতে অবশ্য আমাদের কোনো সমস্যা হয়নি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম আমরা। গন্তব্য একটু দূরেই, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্থান সাগরদাড়ি গ্রামে। প্রথমেই বেনাপোল থেকে বাসে করে চলে গেলাম যশোর সদর বাস টার্মিনালে। তারপর আবার ওখান থেকে কেশবপুরের বাসে চড়তে হবে। প্রায় 2 ঘন্টা এবং 2বার বাস বদল করা লাগলো কেশবপুর পৌঁছাতে। মূলত কেশবপুর থেকেই সাগরদাড়িতে যেতে হয়। ইজি বাইক, অটোরিকশা অপশনে থাকা সত্ত্বেও আমরা নিলাম একটি ভ্যান, কারণ একটাই, ভালোভাবে পথের সৌন্দর্য উপভোগ করা। আমি এখন আছি একটি ভ্যানের উপরে। আমরা কেশবপুর থেকে যাচ্ছি সাগরদাড়িতে, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর, একদম পিচ ঢালা পথ, 2 পাশে অনেক সৌন্দর্য, খোলা মাঠ, তারপর গাছ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সাগরদাড়িতে পৌঁছাতে আর যখন মাত্র 2 কিলোমিটার বাকি, তখনই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই দেখা পেয়ে গেলাম আরেকটা জিনিসের। তো আমরা সাগরদাড়িতে যাচ্ছিলাম। তো সাগরদাড়ির 2 কিলোমিটার আগে আমরা একটি মসজিদের সন্ধান পেয়েছি। মসজিদটি হচ্ছে 3 গম্বুজ মসজিদ। এই মসজিদটি সম্ভবত 18 শতকে স্থাপন করা হয় এখানে। এবং মজার ব্যাপার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই মসজিদেই ফার্সি ভাষা শিখেছিলেন। মসজিদ দেখা শেষ করে আবার ভ্যানে উঠে সরাসরি চলে গেলাম সাগরদাড়ি গ্রামে। ছোটবেলার বই থেকে উঠে আসা কপোতাক্ষ নদ যেখানে অবস্থিত। সতত হেন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া যন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। পড়ছিলাম মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ কবিতাটি, এবং আমি এখন বসে আছি কপোতাক্ষ নদের ওপরেই। একসময় এই নদের মধ্যে যে পানি ছিল তা ছিল কপোতের চোখের মতো একদম স্বচ্ছ।
আর ছিল প্রচণ্ড খরস্রোতা। কিন্তু এখন এই নদের যে অবস্থা, এটা কিন্তু আসলে হতাশ হওয়ার মতো একটি বিষয়, এবং এটা কিন্তু একদম মৃতপ্রায় একটি নদ হয়ে গিয়েছে। পানির একদমই স্রোত নেই। বিদেশের মাটিতে বসে মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের কথা চিন্তা করে কিন্তু কালজয়ী এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছিলেন। কিন্তু এখন যদি আপনি কপোতাক্ষ নদের মধ্যে আসেন, তাহলে কিন্তু আপনাকে একরকম হতাশই হতে হবে। কপোতাক্ষের পাড় থেকে অল্প দূরত্বেই অবস্থিত মধুপল্লী, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি। 1824 সালে জন্মগ্রহণকারী কবির শৈশব এখানেই কাটে, এবং এখানে একটি জাদুঘর, একটি বড় পুকুর ও পুরনো বেশ কিছু ভবন রয়েছে। যেদিন গিয়েছিলাম সেদিন ছিল রবিবার, অর্থাৎ সাপ্তাহিক বন্ধের দিন, তাই জাদুঘরে আর বাড়ির ভেতরে যাওয়ার অনুমতিটা মিলেনি। তাই ঘুরে দেখলাম পুরো মধুপল্লীটা। তো আমরা এসেছি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস এবং জাদুঘর দেখার জন্য, কিন্তু আজকে সাপ্তাহিক বন্ধের দিন হয়, অর্থাৎ রবিবার হয়। আমরা কিন্তু এই জাদুঘরটি দেখতে পারবো না বা পৈতৃক নিবাসের ভেতরে যেতে পারবো না। আমাদের কাছ থেকে টিকিটের খরচ রেখেছে 20 টাকা। আপনি কিন্তু 20 টাকা দিয়ে সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া যদি আসেন, তাহলে জাদুঘর দেখতে পারবেন এবং তার পৈতৃক নিবাসটাও দেখতে পারবেন। এমনিতে জায়গাটা অনেক সুন্দর। দেখতে দেখতে দুপুর গড়িয়ে যাচ্ছিল, আবার ফিরতে হবে। যশোরের পথ ধরলাম। গন্তব্য যশোর মেইন শহরটা খানিকটা ঘুরে দেখা। যশোরে পৌঁছে লাঞ্চ করে সরাসরি চলে গেলাম যশোরের অন্যতম সুন্দর বিল্ডিং কালেক্টরেট বিল্ডিং দেখতে। ভবনটি শহরের ভৈরব নদের তীরে অবস্থিত। বেশ বড় এলাকা জুড়ে অবস্থিত চমৎকার এই বিল্ডিংটির একপাশে পার্ক বানানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি এটা শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। আমি এখন আছি যশোর জেলার কালেক্টরেট বিল্ডিং এ, অর্থাৎ যশোর জেলার যে জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে আমি আছি। দেখে যদিও মনে হচ্ছে না, কারণ হচ্ছে পেছনে এই গাড়িগুলো ডাম্প করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবে, সেজন্য ভিডিওটা এখানে মেক করছি। আসলে কালেক্টরেট বিল্ডিংটা হচ্ছে আমার অপোজিটে। তো এই কালেক্টরেট বিল্ডিংটা ভৈরব নদের সামনে অবস্থিত, এবং কালেক্টরেট বিল্ডিং এর সামনে কিন্তু একটা সুন্দর একটি পার্ক রয়েছে, যেটা দর্শনার্থীদের জন্য সারা বছর উন্মুক্ত থাকে। এই মধ্যে শেষ হলো যশোরে আমাদের দ্বিতীয় দিন, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল 3 নম্বর দিনে, যশোরের তৃতীয় এবং শেষ দিন। আগের দিন রাতেই ইজি বাইক বলে রাখা ছিল সকাল সকাল আমাদেরকে নিয়ে যেতে হবে। কোথায় একটু পর বলছি, তার আগে যশোরের র বিউটিটা দেখে নিন, যেটা আমরা ইজি বাইকে যেতে যেতে দেখেছিলাম। ঘণ্টাখানেক ইজি বাইকে যাওয়ার পর আমরা অবশেষে পৌঁছালাম এমন একটা জায়গায় যেটা ছাড়া যশোর ভ্রমণ লবণ ছাড়া তরকারির মতো মনে হতো। গদখালি, ফুলের রাজধানী। যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত গদখালি বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের বাজার। মজার ব্যাপার হচ্ছে, এখানকার চাষিরা কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য শুধুমাত্র ফুলই চাষ করে থাকেন, এবং বাংলাদেশের প্রায় 80% ফুলের চাহিদা কিন্তু এই গদখালি থেকেই মেটানো হয়। এবং একটা ইনফরমেশন আমি জানতে পেরেছি ওয়েবসাইট ঘেটে, যে একমাত্র ভ্যালেন্টাইন্স ডেতেই 50 কোটি টাকার ফুল বিক্রি হয় এই গদখালি বাজার থেকে। ঝিকরগাছা ও শার্শা থানার 90টি গ্রামের রাস্তার দুই পাশে বিস্তীর্ণ এলাকায় ফুলের বাগান রয়েছে। এই গদখালিতে আসলে আপনি যে শুধু সুন্দর জায়গা বা সুন্দর ফুলের বাগান দেখতে পারবেন তা না, এখানে আসলে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আপনার নাকে এসে লাগবে। যে কোনো বাগানেই আপনি যান না কেন এই গদখালিতে, বা রাস্তা দিয়ে হাঁটলেও সুঘ্রাণ আপনার নাকে লাগবে। এবং এই জিনিসটা, এই যে ফিলিংটা, এটা কিন্তু অসাধারণ একটা ফিলিং। বাংলাদেশের আর কোনো এলাকায় কিন্তু এই জিনিসটা আমি পাইনি, যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর সুন্দর দৃশ্য দেখছেন, তার সাথে সাথে সুন্দর সুঘ্রাণ আপনার নাকে এসে লাগছে। এই সব মিলিয়ে পরিবেশটাকে কিন্তু অসাধারণ করে তুলছে। গদখালির মুগ্ধতার রেশ কাটতেই চাচ্ছিল না। এরই মধ্যে মনে পড়লো আজকেই যশোরে আমাদের শেষ দিন। যশোর রেল স্টেশনে আমাদের ট্রেন আসবে দুপুর 1:20। আমরা গদখালি বাজার থেকে কিছু ফুল কিনে আবারও চড়ে বসলাম ইজি বাইকে। আমরা যাচ্ছিলাম যশোর রোড ধরে। যশোর রোডের তাৎপর্যটা আপনারা গুগল করে জেনে নেবেন। তার আগে অ্যালেন গিন্সবার্গের লেখা বিখ্যাত কবিতাটার অংশটুকু শুনে ফেলুন। Millions of souls, 1971, homeless on Joshua Road under the grey sun. A million are dead, the million who can walk toward Calcutta from East Pakistan. অ্যালেন গিন্সবার্গের লেখা সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা সম্পর্কে কিন্তু অনেকেই জানেন। আমি এখন আছি সেই ঐতিহাসিক যশোর রোডে। সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 47-এর দেশভাগ
এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে শরণার্থীর যে ভয়ানক যে শরণার্থী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার কিন্তু সাক্ষী দেয় এই রোডটা। এবং এখানে আমার পাশে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, যে শতবর্ষী গাছগুলা, এগুলোও কিন্তু ওইসব ইতিহাসের নীরব সাক্ষী দেয়। যশোর রোড পার হয়ে আরো ঘন্টাখানেক ইজি বাইকে চড়ে আমরা পৌঁছে গেলাম সদরে। হাতে 30 মিনিট সময় ছিল, তাই দেখে ফেললাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম সিনেমা হল মনিহার সিনেমা হলটিও। ঘড়ির কাঁটায় 1টা বাজতেই আমরা পৌঁছে গেলাম রেল স্টেশনে। আজকে হচ্ছে যশোরে আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন। আর এখন আমরা অপেক্ষা করছি আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আমরা যাব হচ্ছে ঢাকা। ট্রেন আসলো একদম ঠিক সময়ে। যশোর শহরের অসামান্য সৌন্দর্য, মানুষদের হসপিটালিটি আর হাতে কিছু ফুল নিয়ে এবারের মতো বিদায় জানালাম যশোরকে।